হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করব। সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। তো এখানে প্রথমেই যে সূত্রটা আছে সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ককে আমরা প্রকাশ করি থেটা দ্বারা। তাইলে শিশিরাঙ্কের সূত্র থেটা ইকুয়াল টু থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থেটা টু। এখানে এগুলোর পরিচয় কি? এই যে থেটা ওয়ানটা আছে এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, মানে বাতাসের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা। জি এটা হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, গ্লেইসারের ধ্রুবক। আর থেটা টু যেটা আছে এটা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। দুইটা থার্মোমিটার থাকে না, একটা সিক্ত একটা শুষ্ক। ওইখানে যে সিক্ত বা ভেজা আছে, সিক্ত বাল্ব থার্মোমিটার, থার্মোমিটার সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। তারপর আছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতাকে প্রকাশ করা হয় এইভাবে দিয়ে, পরম আর্দ্রতা ইকুয়াল টু ছোট হাতের এম বাই ভি। এম দ্বারা বোঝানো হয় জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ বা ভর, বাষ্পের পরিমাণ। আর ভি দ্বারা বোঝানো হয় আয়তন, জলীয় বাষ্পের কত অংশ জুড়ে আছে, মানে কি অংশে আছে আর ওই অংশে ভর কত, এটাই। আর আপেক্ষিক আর্দ্রতা এটাকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা। বড় হাতের আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ গুণন 100%। এটাকে আরো কয়েকভাবে লেখা যায়, যেমন বড় হাতের আর ইকুয়াল টু এম বাই বড় হাতের এম ইন্টু 100%। আবার আর ইকুয়াল টু রো ওয়ান ডিভাইডেড বাই রো টু ইন্টু 100%। কিন্তু সবচেয়ে বেশি আসে পরীক্ষায় প্রথমটাই, প্রথমটাই তোমরা মনে রাখবো ভাই। প্রথমটার আমি একটু পরিচয় লিখে দিই। উপরের ছোট হাতের এফ মানে কি? ছোট হাতের এফ মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ। আর বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। একটা শিশিরাঙ্ক মানে ওই যে প্রথম যে সূত্র দেখলাম ওই থিটাটাতে কত হবে, আর ছোট হাতের এফটা হচ্ছে ওই থিটাটাতে কত হবে, আর এই বড় হাতের এফ হবে কি? বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় তোমার শিশিরাঙ্ক কত, এটা। তারপরে পরের পেজে যাই। দেখো পরের পেজে কি আছে। পরের পেজে প্রথমেই আছে পরপর দুইটা সংঘর্ষের মতো। আচ্ছা একটা পেজ মনে হয় মিস গেছে, আমি বের করে দেখি। এই যে পরের পেজে হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ এইটার সূত্রটা ছিল এরকম, গড় মুক্ত পথকে আমরা লিখি ল্যামডা দ্বারা। ল্যামডা ইকুয়াল টু, দাগটা একটু বাঁকা হইল, ল্যামডা ইকুয়াল টু তোমার কি হবে দেখি। ল্যামডা ইকুয়াল টু হবে মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথের সমষ্টি, আর ডিভাইডেড বাই মুক্ত পথ সংখ্যা, মুক্ত পথ সংখ্যা, অথবা সংঘর্ষ সংখ্যা, সংঘর্ষ সংখ্যা, অথবা অণুর সংখ্যা। তার মানে দেখো এখানে 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 অনেকগুলো অণু আছে না, তো এই পর্যন্ত একটা মুক্ত পথ, এই পর্যন্ত একটা মুক্ত পথ, এই পর্যন্ত, এরকম সবগুলা মুক্ত পথের সমষ্টি আর মুক্ত পথের সংখ্যা। তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা এরকম কয়টা মুক্ত পথ আছে সেটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? মুক্ত পথ। তারপরে সংঘর্ষের সংখ্যা, কয়টা সংঘর্ষ, এই দেখো কিন্তু একটা সংঘর্ষ হলে, দুইটা সংঘর্ষ হলে, তিনটা চারটা, এভাবে এগুলো সবগুলো যে কোনো একটা নিচে বসাই দিলেই তোমার গড় মুক্ত পথ পেয়ে যাও। তো এই গড় মুক্ত পথ শুধু একজন না, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এই গড়মুক্ত পথ সম্পর্কে তোমার হচ্ছে সূত্র দিছে। তাই আমরা সেই সূত্রগুলো একটু জানবো, অনেক সময় যদি সিকিউয়ে চলে আসে। প্রথমে আসে ক্লসিয়াসের গড়মুক্ত পথ। ক্লসিয়াসের গড়মুক্ত পথ ল্যামডা সি দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা লিখি 1/n পাই সিগমা স্কোয়ার। আচ্ছা এই পরিচয়গুলো আমি পাশে লিখে দেবো না একটু পর, আগে আমরা হচ্ছে সূত্রগুলো লিখি। তারপরে ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথ। ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথ ল্যামডা এম দ্বারা লেখা হয়। এইখানে 1/√2 n পাই
সিগমা স্কোয়ার, মানে একই জিনিস, খালি সামনে একটা রুট টু চলে আসছে। তারপরে গড় মুক্ত পথ, বোলজম্যান গড় মুক্ত পথ ল্যামডা বি ইকুয়াল টু 3/4 n পাই সিগমা স্কোয়ার রাখলাম। দেখো এখানে কি বলছে, ক্লসিয়াসের হচ্ছে 1/n পাই সিগমা স্কোয়ার, ম্যাক্সওয়েল বলে 1/√2, যেটা ছিল ওই সূত্রই। আর যদি বোলজম্যান বলে 3/4 n পাই সিগমা স্কোয়ার, মানে একই। তো এইখানে তোমার পরিচয়গুলো জানতে হবে কোনটা দ্বারা কি বোঝায়। এখানে ছোট হাতের n দ্বারা বোঝাচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। আর সিগমা দ্বারা বোঝাচ্ছে অণুর ব্যাস, ব্যাস মানে এক একটা, এটা যদি অণু হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর এই সম্পূর্ণটাকে বলা হয় ব্যাস। এই অণুর ব্যাস কত হবে সেটাই তোমার সিগমা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপরে পরের সূত্র কি, একক সময়ে সংঘর্ষের সংখ্যা, তার মানে একক সময় 1 সেকেন্ড হতে পারে, 1 মিলি সেকেন্ড হতে পারে, মানে যেটাকে আমরা একক ধরতেছি, ওই সময়ে সংঘর্ষের সংখ্যা কত। ওই সময়ে সংঘর্ষের সংখ্যা যদি টি হয়, টি ইকুয়াল টু 1/n। এটাকে আবার এভাবে লেখা যায়, আচ্ছা একটু আমরা মনে হয় ভুল সূত্র লিখে ফেললাম, এটা তো একক সংঘর্ষের সূত্র না, এটা আমরা হচ্ছে ভুল করে ফেলছি। হ্যাঁ, একক সময় মানে ওই যে প্রতি সেকেন্ডে বা একক সময় প্রতি ঘন্টায় যেটাকে আমরা একক ধরবো, সেই সময় কয়টা হচ্ছে সংঘর্ষ হচ্ছে, এটাকে একক সেকেন্ডের সংঘর্ষ বলে। তো একক সময়ের সংঘর্ষকে প্রকাশ করা হয় তোমার এন দ্বারা, এন ইকুয়াল টু সি আর এম এস বেগ, মানে আর এম এস বেগ বের করবা ডিভাইডেড বাই তোমার এই যে গড় মুক্ত পথ, কতগুলো গড় মুক্ত পথ গেছে। তো গড় মুক্ত পথকে বেগ দ্বারা ভাগ করলে তাইলে আমরা এই একক সময়ে সংঘর্ষ কয়টা সংঘর্ষ হয়েছে সেটা পেয়ে যাবো, তাইলে এইটাই। তারপরে যেটা আমরা ভুলে লিখে ফেলছিলাম ওইটা হচ্ছে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, তার মানে এখানে 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 এরকম অনেক কিছু আছে না, এইটা একটা সংঘর্ষ, এখানে আর একটা সংঘর্ষ, এই পরপর যে দুইটা সংঘর্ষ হইলো, এর এই যে এই সংঘর্ষের পর এখানে আর একটা সংঘর্ষ হইলো, এর মধ্যবর্তী সময় বা একটা সংঘর্ষ হইতে কত সময় লাগছে সেইটা বের করার জন্য হচ্ছে টি, সেইটাকে বলা হয় বড় হাতের টি। বড় হাতের টি ইকুয়াল টু 1/n। এন কি ছিল, একক সময়ের সংঘর্ষের সংখ্যা, তাহলে একক সময় কয়টা সংঘর্ষ হয়েছে 1/, সেটা করলেই তোমার হচ্ছে পরপর দুইটা সংঘর্ষের সময় আমরা পেয়ে যাব। তাইলে এন এর সূত্র ছিল এন ইকুয়াল টু সি আর এম এস বাই ল্যামডা, তাইলে 1/n হবে ঠিক তার উল্টা ল্যামডা বাই সি আর এম এস, তাই না? তাইলে এটাও আমাদের কি হলো, শেষ। তারপরে আমরা পরেরটাতে যাই। দেখো গড় বর্গবেগ, গড় বর্গবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো ভাই, সি দ্বারা। গড় বর্গবেগ হচ্ছে সি, সি ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই এম। তোমার যদি কখনো ডাটা দিয়ে বলে যে এত তাপমাত্রায় বা এত ভরের তোমার হচ্ছে গড় বর্গবেগ কত হবে, তখন তুমি এই সূত্র লিখবা, লিখে এখানে আর এর মান হবে 8.314, আর টি এর মান বসাবা অবশ্যই মাস্ট কেলভিনে, আর এম এর মান বসাবা কেজিতে, কারণ ফিজিক্সে সবকিছু এসআই এককে, এখানে কিন্তু কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে অন্য মান বসাও, মানে এখানে গ্রামে বসাও, এখানে তোমার হচ্ছে আরেকটা মান বসাও, তাই না? কেমিস্ট্রি আর ফিজিক্স কিন্তু মিলাই ফেললে হবে না ভাই। তারপরে আর একটা কেমিস্ট্রি সূত্র, এখানে আমরা বিভিন্ন সময় দেখবা যে চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তোমার শেষ ঘনত্ব বের করতে বলবে বা শেষ চাপ শেষ তাপমাত্রা বের করতে বলবে, তখন ওই সূত্রের জন্য আমরা P1/ρ1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2/ρ2 ডিভাইডেড বাই T2। এগুলো সবগুলো জানো তোমরা, হচ্ছে সবকিছু এগুলো বুঝতে পারতেছো, একটা তো শুধু সূত্র লিখে দেওয়ার ক্লাস, তার জন্য এগুলো আমরা এক্সপ্লেইন করতেছি। তারপরে আরেকটা সূত্র, এইটা হয়তো বইয়ে তোমরা ওইভাবে পাবা না, V1/V2 ইকুয়াল টু D1/D2 তারপরে হোল কিউব। এটা কোথায় থেকে আসলো ভাই? দেখো তুমি হচ্ছে আমাকে জানে একটা গোলাকার একটা ধরো গ্যাসের অণু নিলা, তো অণুগুলার আয়তন তার ব্যাসার্ধের ব্যাসার্ধের বা ব্যাসের কিউবের সমান। দেখো আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব না, তাইলে ভি সমানুপাতিক আর কিউব। আর মানে কি, ব্যাসার্ধ না? তুমি বলতেছো ভাই ব্যাসার্ধ হতো আর কিউব, তাইলে ব্যাস কেন লিখলেন আপনি? দেখো ব্যাস মানে কি, 2R না, এখানে 2R, নিচেও 2R, 2 তো কাটাই যায়, D1/D2 তার জন্য লেখা যায়। এই যে এইখান থেকে এই সূত্রটা আসছে, এইটাও একটা সূত্র তোমার কাজে লাগতে পারে ভাই। পরের পেজে যাই, দেখে আমরা পরের পেজে কি আছে। আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ হচ্ছে গামা দিয়ে প্রকাশ করা হয়। এইটা আমরা কি জানি যে
ভি থেটা, থেটা তাপমাত্রায় আয়তন ইকুয়াল টু আদি আয়তন ভি নট বা 0 ডিগ্রিতে 1 + গামা পি ইন্টু থেটা, মানে যেই তাপমাত্রায় চাচ্ছি সেটা। এখান থেকে যদি আমি ওয়াইপির মান বের করি সেটাই হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আবার অনেক সময় হয় কি, এটা ধরো একটা সমুদ্রের তলদেশ থেকে একটা বুদবুদ তোমার সমুদ্রের পৃষ্ঠে আসলো, তাইলে কি হয়, সমুদ্রের তলদেশে বুদবুদের আয়তন কম থাকে, এখানে আসলে আয়তনটা বেড়ে যায়, তাই না? তো এই কত উচ্চতায় আসলো, উচ্চতায় আসার পর এখানকার তোমার হচ্ছে চাপ কত হইলো বা কত উচ্চতা গেল বা নিচের চাপ কত ছিল, যেটাই জানতে চাক, এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করি। সেটা হচ্ছে এই যে গভীরতা আছে, এই গভীরতা যদি এইচ হয়, এইচ ইকুয়াল টু, তারপরে একটা টান দিবা, n-1, আয়তন কত গুণ হয়েছে সেটা -1, তারপরে পি এটিএম মানে অ্যাটমসফিয়ার এককে তোমার হচ্ছে, সরি ভুল কথা বলছি, পি এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক চাপ। অ্যাটমসফিয়ারিক চাপ অবশ্যই প্যাসকেলে বসাবা, বুঝছো, প্যাসকেলে বসাবা। তারপরে নিচে থাকবে যেই তরল ছিল, মানে এখানে যদি সমুদ্রের পানি থাকে পানির ঘনত্ব বলে দিবে, আর সমুদ্রে না বলে যদি তোমাকে মধু বলে তাহলে মধুর ঘনত্ব বসাবা। তুমি যেটা বলবে সেই তরলের ঘনত্ব এখানে হবে রো ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। তাইলে দেখো তোমার যদি গভীরতা বলা থাকে কত গুণ বাড়ছে, এই বাদবাকি জিনিসগুলো জানতে পারবা। অথবা যদি তোমার হচ্ছে ঘনত্ব বলা থাকে, ঘনত্ব না বলা থাকে, ওই তরলের ঘনত্ব বের করতে পারবা। তুমি ওই যে সারফেস মানে পৃষ্ঠের অ্যাটমসফিয়ারের চাপ কত হবে সেটা বের করতে পারবা, যে কোনোটাই বের করতে পারবা। তারপরে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র যেটা ম্যাক্সিমাম টাইমে আসে, সিআরএমএস, তার মানে কি বর্গমূল গড় বর্গবেগ। সিআরএমএস এর সূত্র কি ছিল, সিআরএমএস ইকুয়াল টু, আমরা সাধারণত এই সূত্রটা আমরা বেশি মনে রাখি, 3RT/m। অবশ্যই আর এর মান 8.314, আর হচ্ছে টি এর মান কেলভিনে, এম এর মান কেজিতে। এটা ছাড়াও অনেক সময় দেখবে তোমার হচ্ছে ঘনত্ব দিয়ে দেয় আর চাপ দিয়ে দেয়, তখন কিন্তু এই সূত্র আর ব্যবহার করতে পারি না, তখন আমরা সূত্র ব্যবহার করবো কোনটা, 3p/ρ, এই সিআরএমএস এর, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। তারপরে আরেকটা জিনিস আমরা পড়ছি, সি অ্যাভারেজ, এ ভিজি, তার মানে অ্যাভারেজ মানে কি, গড় বেগ না। অ্যাভারেজ বেগ সাধারণত কি হয়, সবগুলো অণুর আলাদা আলাদা বেগ, C1 C2 ডট 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 প্লাস CN/n। তোমার যদি প্রত্যেকটা অণুর আলাদা আলাদা করে বেগ দেওয়া থাকে, তাহলে সবগুলো যোগ করে কত সংখ্যক আছে সেটা দিয়ে ভাগ করে দিবা। এটা আমাদের এক সময় আমাদের হচ্ছে, এটা আসে নাই, আমাদের আসছিল এর আগেরটা তোমার সিআরএমএস এর যেটা, এটা হচ্ছে এমসিকিউ আসছিল। তো এইটা তোমাদের কি হয়েছে, এইভাবে কোশ্চেন দেওয়া থাকলে তুমি হচ্ছে, সরি, কোশ্চেনে C1 C2 C3 মানে বিভিন্ন বেগ দেওয়া থাকলে ডাইরেক্ট সি অ্যাভারেজ বের করতে পারবা। আর যদি এগুলো না দেওয়া থাকে, তোমার তাপমাত্রা দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, তখন সিআরএমএস এ হবে 8RT, সরি RMS না, সি অ্যাভারেজ হবে 8RT/πm, যেখানে এম কেজিতে, সবগুলো মানে এসআই এককে। তাহলে এটা বুঝলা সি অ্যাভারেজের মান। আমাদের কোশ্চেনে কি আসছিল, তোমার সিআরএমএস যেটা আসছিল, সিআরএমএস মানে কি, এই যে সবগুলোর উপর স্কোয়ার স্কোয়ার করে আবার রুট করা না, তেমন এটাই আসছিল, এটা C1 2 3 মান দেওয়া ছিল, দিয়ে বলছে সিআরএমএস কত, তার মানে সবগুলোর স্কোয়ার করে /n সংখ্যক, তারপরে যা অ্যান্সার আসে সেটার উপর রুট। তাহলে সি অ্যাভারেজ গেল। সি অ্যাভারেজ যাওয়ার পরে আরেকটা বেগ, এই তিনটা বেগই আছে, সিআরএমএস, সি অ্যাভারেজ আর সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। সিপি ইকুয়াল টু তোমার √2RT/m। সেম ভাবে এম কেজিতে, আর এর মান 8.314, টি হচ্ছে কেলভিন। তাহলে সবকিছু বের করলাম। বের করার পর তিনটা বেগ না, তোমার এমসিকিউ এ অনেক সময় দিতে পারে যে বেগের ক্রম কোনটা, কোন বেগ সবচেয়ে বেশি হয়। তে তোমার ওইটা আমি লিখে দিচ্ছি, সিআরএমএস এর মান সবচেয়ে বেশি হয়, তারপরে আসে সি অ্যাভারেজের মান, তারপরে আসে সম্ভাব্যতম বেগ বা সিপির মান। তুমি দেখো এখানেই দেখো, √8 এর মান যেটা হবে 8/π, 8/π, পাই মানে 3.14, 3 3 2 6, মানে 2 এর বেশি যাচ্ছে, তাই না? আর এখানে √2, তাহলে এখানে 2 আছে, 2 থেকে একটু বেশি, তার মানে এইটার অ্যান্সার বেশি হবে, এটার অ্যান্সার কম হবে। তার মানে কি, একটা 2, একটা 2 এর থেকে একটু বেশি। আর এটা দেখো √3 আছে, √3 আছে, সেম জিনিস, সবকিছু সেম, সামনে √3 আছে, তাহলে তার মানে কি √3টা ওই 2 এর থেকে আরো একটু বেশি না, আরো একটু বেশি, মানে 2 থেকে একটু বেশি, ওর থেকে আরেকটু বেশি, যার কারণে তোমার কি হয়েছে, তাহলে সিআরএম এর সবচেয়ে বড়, সি অ্যাভারেজ তার থেকে একটু ছোট, সিপি একদম ছোট। গেল। তারপরে আমরা পরের পেজে যাই। দেখো পরের পেজে এইটুক পড়লে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে আসা সিকিউ এর সব সূত্রগুলো জানা শেষ। কারণ এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে ওই এইগুলো
সূত্র ইউজ করে তোমার একটু ডিপ ভাবনা চিন্তা করে অ্যান্সার করতে হয়। তাহলে একটি অণুর গড় গতিশক্তি কি হবে? একটি অণুর গড় গতিশক্তিকে প্রকাশ করা হয় F/2 কেটি, কেটি দিয়ে। তাহলে কে ইকুয়াল টু কি? R/NA। তাহলে কে ইকুয়াল টু R/NA আমরা লিখলাম। তারপরে এনটি অণুর মোট গতিশক্তি, এটা কি হবে? সেম ভাবে F/2 এনটা অণু, তার জন্য এন কেটি। এখানে কে ইকুয়াল টু R/NA, আর এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হয়? এক পরমাণু, আচ্ছা পরে লিখতেছি এটা। দেখো এন মোল গ্যাসের জন্য মোট গতিশক্তি, প্রথমটা কি ছিল? একটি অণুর গড় গতিশক্তি, তারপরে এনটি অণুর মোট গতিশক্তি, গড় গতিশক্তি না কিন্তু, তারপরে এন মোল গ্যাসের মোট গতিশক্তি। এন মোল গ্যাসের মোট গতিশক্তি F/2 এন আর টি। তাইলে আর এর মান জানি, টি এর মান জানি, মানে সেগুলো বের করতে পারবো। এন মানে তো কত মোল, আর এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। তাহলে এক পরমাণু গ্যাস হইলে, পরমাণু হইলে স্বাধীনতার মাত্রা 3, দুই পরমাণু হইলে 5, তিন পরমাণু হইলে, সরি তিন না, বহু, এটা বহু পরমাণু হইলে হয় 6। আর যদি তোমার হচ্ছে একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। এ কিন্তু যে দেখো তিনটা পরমাণু আছে, মানে বহু পরমাণু, এর শর্তেও এটা 6 না হয়ে 5 হয়, এ একটা ব্যতিক্রম আছে। তাইলে এগুলো পারবো। এখন দেখো এন মোল গ্যাসের মোট গতিশক্তি বের করতে বললে আমরা জানি F/2 nRT, তাই না? আমরা কেমিস্ট্রিতে আর একটা সূত্র পড়ছি, PV ইকুয়াল টু nRT না? দেখো এখানে nRT আছে, তার মানে এটার সময় অনেক সময় যদি RRT এর তাপমাত্রা না বলা থাকে, তাপমাত্রা না বলা থাকলে তো আর এর মান তো মুখস্থ, এন এর মান ধরলা জানো, অথবা এন এর মানও জানো না, তাইলে তখন কিন্তু তুমি এই এন মোল গ্যাসের মোট গতিশক্তি বের করতে পারতেছে না এই সূত্রে। তখন কি করবা? F/2 nRTর বদলে লেখা যায় পিভি। এই সূত্র দিয়েও তুমি মোট গতিশক্তি বা গড় গতি, হ্যাঁ গড়, মোট গতিশক্তিটা বের করতে পারবা। তাইলে ভাই আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিতে পারো, কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে তোমাদের কি ধরনের ভিডিও লাগবে, বা কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, কিভাবে বুঝাইলে আরো ভালো হবে, কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের জন্য সুবিধা হয়, সেগুলো জানাইতে পারবো। তারপরে তোমাদের গ্রুপে, তোমরা কলেজের গ্রুপে, স্কুলের গ্রুপে, যে কোনো জায়গায় এটা শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। আর তুমি হচ্ছে চাইলে আমার চ্যানেলটা আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।